নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নষ্ট বিয়ে। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন। আর যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত গল্প। আজ আপনাদের বলবো গল্প নষ্ট বিয়ে। গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতাদের উদ্দেশ্যে কঠোরভাবে। মনো, অমনো, মেয়ে কবে আসলো? আর বলো না দিদি, মেয়েটা সংসার করতে পারলো না। জামাই তো ভালো, বিদেশে চাকুরি করে, কত টাকা মাইনে পায়। টাকার গদিতে শুয়েও বুঝি তোর মেয়ে সংসার করতে পারলো না? জানি না দিদি, মেয়েটা বাড়ি ফিরে আসার পর কেমন চুপচাপ হয়ে গেছে। 10 কথায় একটা সাড়া দেয়। জামাইয়ের কথা খোঁজ করলেও অঝরে কান্না করে। আর শুধু একটা কথাই ওর বাবাকে বলে, টাকাটাই সব নয় বাপি, একটু খোঁজ খবর নিয়ে আমার বিয়েটা দিতে পারতে। আমরা ভালো করেই বুঝতে পারি বর্দি, ও মানসিক দিক থেকে ভীষণ ভেঙে পড়েছে। কটা দিন যাক, আমি নিজে সম্রাটের বাড়িতে গিয়ে খোঁজ খবর করব। ওর শ্বশুর শাশুড়ি এসেছিলেন ওকে নিয়ে যেতে, কিন্তু ও গেল না। সম্রাটেরও আজ প্রায় বছর 3 হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। জানি না কোন কুক্ষণে বিদেশে চাকুরি ছেলে দেখে মেয়েকে বিয়ে দিলাম। আমার বাড়ির সবাই তো দুহাত তুলে নেচে উঠেছিল ওই বিদেশি চাকরি শুনে। আমার মনটা একটু কুঁ ডেকেছিল। বলি, তোর মেয়েরই দোষ আছে, চরিত্রে দোষ। না দিদি, এমন এমন কথা বলো না। চুপ কর তুই, পোড়ার মুখো। বিয়ে করা মেয়ে মাগিকে ঘরের মধ্যে পুষছিস, এ ধম্মে সইবে? হ্যাঁ, পাঠিয়ে দে ওকে, ও সোর ঘরে পাঠিয়ে দে, ও সেখানেই সুখে সংসার করবে। এখন মানাতে পারছে না, পরে ঠিক পারবে। একটা ছেলেপুলে হয়ে গেলে আর চিনতে থাকবে না। সেই চেষ্টা কি করিনি? কতবার জিজ্ঞাসা করেছি, মেয়ে তো উত্তরই দেয় না। মায়ের সাথে বড় পিসিমণির বচসা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার। জানলার সামনে দাঁড়িয়ে দেখি বিধবা বড় পিসি আমার মাকে সমানে মন্ত্রণা দিয়েই চলেছে। এই বুড়ি, যাও তো এখান থেকে, তোমার কোনো কাজ নেই? তোমার ছেলে তোমায় খেতে দেয় না কেন? আমার বাপির ঘাড়ে বসে বসে রয়েছ কেন? মা, কি মুখ কি মুখ এই মেয়ের! কত কষ্টে তোকে বড় করলাম। মনো, তোর মেয়ে কি না আমাকে এইভাবে অপমান করলো? মামনি, ঘরে যাও। না মা, ও তখন থেকে তোমার কানে কুমন্ত্রণা দিচ্ছে আর তুমি নীরবে সহ্য করছো। আমি সংসার করব কি করব না, আমি কোথায় থাকবো না থাকবো, সবাইকে ডেকে ডেকে বলতে হবে নাকি? দরজাটা ঠাস করে বন্ধ করে দিলাম ঠিকই, কিন্তু সত্যি কথাগুলো চাপা থাকবে আর কদিন। সময় তো আসবেই যেদিন সব সত্যি ফুলের পাপড়ির মতো খুলে যাবে সবার সামনে। মনো, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিও। কেন বলো তো? ওকে দেখতে আসছে বিদেশ থেকে আমার বন্ধুর ছেলে। আবার বিদেশ থেকে? কেন, কেউ কিছু বলেছে? আবার বিদেশি পাত্রের সাথে মেয়ের বিয়ে দেবে? একই মেয়েটা বিবাহিত হয়েও 3 বছর ধরে বাপের বাড়ি পড়ে রয়েছে। শ্বশুর শাশুড়ি এলেও যায় না। যাবে কেন বলি? আমার মেয়ে যাবে কেন? স্বামী রয়েছে। বেয়াক্কেলে একটা মরকট জামাই, আগে থেকে খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়ে যে আমি কি ভুল করেছি। এবার আর সেই ভুল করছি না। এবার পাত্র আমার খুব চেনা, অফিসার একজন, পুলিশে চাকরি করে সেখানে। অনেক কষ্টে ছুটি পেয়ে এখানে আসছে, আর এসেই আগে বিয়েটা সারবে। ওকে খুব পছন্দ হয়েছে। সে পছন্দ হলেও বা মেয়ের মতামতটা জানার মেয়েকে তো আমি জিজ্ঞাসা করবই। মনো, তুমি শুধু আগামীকাল ওকে সাজিয়ে গুছিয়ে রেখো। শোনো না, বর্দি বলছিল। বর্দি আবার কি বলবে? কি বলবে? যথেষ্ট রেগে গেলেন অখিলেশ বাবু। বললেন, ওসব দিদি ফিদি দিয়ে আমার কোনো ভয় নেই। হ্যাঁ, আমি সবার অন্যের জন্য সারা দিন ধরে খাটি, গ্রাসাচ্ছাদন করছে সব বসে আমার ঘাড়ে। কে কি বলতে আসবে?
এই শোনো, মেয়ে আমার, বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যত জ্বালা তত আমার বেশি। তুমি যাই বলো না কেন, মেয়েটার বিয়ে হওয়ার পর সেই যে কপাল পুড়ল, আর আমাদেরও এই একান্নবর্তী পরিবারটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এর জন্য আমার মেয়ের দোষটা কোথায়? ও তো চেষ্টা করেছে, ও জামাই ওকে তাড়িয়ে দিলে, কিন্তু আমার মাঝে মাঝে মেয়েটাকেই কেমন যেন সন্দেহ হয়। অনেক বড় কিছু ও লুকোচ্ছে মনে হয়। তোমার শুধু সন্দেহই থেকে গেল মনো, আর তোমার ওই প্রাচীন ভাবনা শক্তি। এত ভাবনা ভূত তোমার মাথায় যে ভগবান কিভাবে সৃষ্টি করেছে! কথা বাড়িও না, আগামীকাল ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। বাপি, একটা কথা ছিল তোমার সাথে। বল না। না মানে বলবো, সংকোচ হচ্ছে। ভয় কিসে, বল। শুনলাম তুমি আমার জন্য আবার পাত্র দেখেছ, বিদেশে চাকরি করে, পুলিশ অফিসার। হ্যাঁ মা, তোকে একটা সুপাত্রে দান না করে। কিন্তু বাবা, আমার যে বিয়ে কপাল পোড়া, আমার বিয়ে যে নষ্ট হয়। এমন করে কেন বলছিস? একটা নষ্ট হয়েছে বলে কি তোর জীবনটা এভাবে শেষ হয়ে যাবে? আমাদের মৃত্যুর পর তুই কার কাছে থাকবি বল? জ্ঞাতি গোষ্ঠী ভাই বোন কেউ আর আমার বাড়ির মুখও মারায় না। সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। নিজেদের জ্ঞাতি গোষ্ঠী যারা গ্রাসাচ্ছাদন করছে বসে বসে, রক্ত চুষে খাচ্ছে আমার। তোকে বিয়ে দিয়ে এই বাড়ি বেচে আমি তোর মাকে নিয়ে অন্যত্র দেওঘর চলে যাব। তবুও বাপি, আমার যে বিয়ে করার মতো মনস্থ অবস্থা নেই। মানসিক দিক থেকে আমি ভীষণভাবে। সবই বুঝতে পারছি মা, তুই একবার ওর সাথে কথা বলে দেখ। তার আগে বাপি, কতগুলো কথা মেয়ে হয়েও তোমাকে বলতে হবে, নির্লজ্জের মতো। না হলে যে আমার বুকের জ্বালা ঝুলবে না বাপি। কি হয়েছে রে? অনেক কিছু, অনেক কিছু হয়েছে বাপি। তুমি একটু মাকে ডাকো, আমি মায়ের সামনে বলবো, তুমি মায়ের মুখ থেকে শুনে নেবে। আমার সংসার জীবন শুরু হয় বিদেশের মাটিতে পা দিয়ে। ইউরোপ ছবির মতো সুন্দর। বেশিরভাগ মানুষের সাথে কথা বলতে একটু কষ্টই হতো, কারণ ইংলিশে আমি খুব একটা চটজলদি ছিলাম না। তবে এখানকার মানুষজন বেশ আন্তরিক। আমার ভাষার অসুবিধের কারণে ওরা আমাকে বুঝিয়ে দিত সব কিছু। খুব অল্প সময়ের মধ্যেই ওদের সাথে একটা ভালো সম্পর্ক আমার গড়ে ওঠে। তবে বেশি গাঢ়ভাবে মেশা একটু কঠিনই ছিল। এই বিদেশ জগতে একমাত্র আমার স্বামী আর আমি, আর আমাদের একতলা ছোট্ট ছিমছাম একটা বাড়ি, শহরের থেকে একটু দূরে। এখানে গাছ আছে, ছোট্ট ছোট্ট নদী পুকুর, যেটাকে লেক বলা হয়, বন আছে, আর এখানকার শৈত্যপ্রবাহের আবহাওয়া বেশ আকর্ষণীয় করে তোলে সব কিছু। প্রথমত গিয়ে একটু অসুবিধে হলেও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করলাম। বেশিরভাগ সময়টাই আমার সময় কাটতো না। আমি একান্নবর্তী পরিবারের মেয়ে। বাবা, কাকা, জ্যাঠা, পিসি সবাইকে নিয়ে আমার শৈশব কেটেছে। বিয়ে হয়েছে একমাত্র ছেলের সাথে। শ্বশুর শাশুড়ি কলকাতা নিবাসী, স্বামীর সাথে বিয়ে হয়েই বিদেশে, এমনই কথা হয়েও ছিল। তবে একা থাকা যে এত কষ্টের আগে বুঝতাম না। সারাদিন রান্না বান্না, ঘর গুছিয়ে অনেকটা সময় আমার ফাঁকা পড়ে থাকে। শীত গিয়ে যখন গরম এলো, তখন আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা বলে একটু হাঁটাহাঁটি করতে যেতাম। তবে অতিরিক্ত দূরে যেতাম না, ভয় করত যদি আর ফিরে না আসতে পারি। তবে আমার স্বামীটি একজন পুরুষ মানুষ বটে, আমাকে সব সময় যত্নে রাখেন। বিকেল বেলা বেশিরভাগ সময় আমাকে সারপ্রাইজ দেবার জন্য চলে আসতেন। প্রথম প্রথম কয়েক সপ্তাহ অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসতো, কাজ হতো না বলে, মানে আমার সঙ্গে সময় কাটাবে বলে। আমি তো বুঝতে পারতাম
এই সব কিছুর ইচ্ছে ভালোবাসা তো আছেই, তার সঙ্গে কাম প্রবৃত্তির শব্দটাও বেশ যুক্ত। আমার বড় বৌদি আমাকে কানের কাছে মুখ এনে বিয়ের সময় বলেছিল, প্রথম প্রথম ওই জিনিসটা কিন্তু খুব হবে, খুব, দেখবে বর ঘন ঘন তোমার কাছে চলে আসছে, সময় কাটাতে পারবে না অফিসে, উঠতে বসতে শুতে চাইবে। তোমার দাদাকে দেখতে না, আর এখন দেখেছো বাবুন হওয়ার পর থেকে আর সময় নেই, ফিরেও থাকায় না। কোন শাড়িটা পরেছি, কোন গয়নাটা পরেছি বাবুর দেখার সময় নেই। এমনকি বিছানাতে গিয়েও যখন জিজ্ঞেস করি, এই বলো তো আজকে কোন শাড়িটা পরেছিলাম অথবা কোন গয়নাটা, কি বলে আমায় জানো? বলে, তোমার আলমারি ভর্তি শাড়ি, এত এত আশীর্বাদী গয়না, বিয়ের পর তো আর কম কিনে দিলাম না, কখন কোনটা পরো অত দেখার আমার সময় আছে নাকি? এই বলি আমার সঙ্গে শুয়ে চট করে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। ভালো লাগে বলো? স্বামী স্ত্রীর মধ্যে যদি রোমান্টিকতাই না থাকে। আমি বললাম, আমরা মানুষ, মেয়ে নাকি অন্য কিছু বৌদি? শোনো, দেহের কামুক স্পর্শে ওদের নাকি শক্তি ফিরে আসে, তাই নাকি ওরা বিয়ে করে বউকে বেশি ভালোবাসে। আমি তখন গর্ব করে বলেছিলাম, না, আমার স্বামীটি ওরকম হবে না, তার শরীরে শুধু কামকলাই নয়, সে আমাকে পরিপূর্ণ ভালোবাসবে, ওকে খুশি করতে আমি সব কিছু করতে পারি। তবে বিদেশে আসার পর পর বৌদির কথাটাই বেশি বিশ্বস্ত হয়েছিল আমার কাছে। আলমারি খুলে প্রথম যখন দেখেছিলাম দামি দামি অন্তর্বাস সে কিনে রেখেছে আমার জন্য, আমার এই ফর্সা দেহটার পরিচর্যার জন্য কত রকম আয়োজন সে করেছে। আর একটা ছিল ওয়ার্ড্রোব, যেটা চাবি আমার কাছে থাকতো না, ওইটার মধ্যে থাকতো বিভিন্ন ফ্লেভারের কন্ডম, মাসাজের তেল, ডিলডো, আরো কত কি, সবটাই ওই নিষিদ্ধ কাজের জন্য। মাঝে মাঝে আমার খুব ভয় করত, আমার বৌদির কথা অনুযায়ী যদি আমার একটি সন্তানের পরে আমার প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে যায়, আমি যদি তাকে হারিয়ে ফেলি, তখন একদিন জিজ্ঞেসই করেছিলাম আমি, তবে সে আমার ওই কথায় কোনো রকম রেসপন্স দেয়নি। এখন মনে মনে বুঝতে পারি, হয়তো বৌদির কথা অক্ষরে অক্ষরে সত্যি। প্রত্যেক রাতে আমার মধ্যে নতুনত্ব কিছু আবিষ্কার করতে চায় সম্রাট, আর যদি সেটা না হয় আমার খুব ভয় লাগে। আমি ওর কথা বুঝতে পারি না, তবে ও আমাকে অভয় দেয়, বলে উল্টোপাল্টা চিন্তা করলে আমার শরীরের ক্ষতি হবে। বিশ্বাস করি ওকে, আর আমাদের একটা একটা করে সুন্দর দিন পেরিয়ে যায়। 6 মাসের মধ্যে আমাদের দুজনের সম্পর্কের ভেতরে যৌনতা বেশ খানিকটা দমে গিয়েছে। আমি বুঝতে পারি অফিসের কাজের হয়তো বিরাট চাপ, বাড়িতে ফেরার সময়টাও সন্ধে থেকে এখন রাত হয়েছে। প্রথম প্রথম কদিন অভিযোগ করতাম, এখন আর সেই সবের বালাই নেই। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই কোনো রকম দুটো কিছু নাকে মুখে গুঁজেই আবার ল্যাপটপের সামনে বসে কি সব যেন কাজ করে। মাঝে মাঝে আমি কাছে গিয়ে দাঁড়ালে বিরক্তের সঙ্গে আমাকে বলে, যাও না এখান থেকে, কাজ করে আসছি। আবার মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সেইখানেই আমার সঙ্গে মিলন প্রবৃত্তিতে সঙ্গম করতে চায়। ও যে কি চায় আমি বুঝতে পারি না। তবে আমি জানি বিবাহিত নবদম্পতির জীবনে ক্ষুধাটা প্রবল থাকে, তাই কিছুদিনের মধ্যেই ওকে কাছে না পেয়ে আমার শরীরে বানের ডাক দেয়। একদিন অফিস থেকে ফিরে আসে ও, আমার জন্যে উপহার নিয়ে আসে। প্রথমবার হাতে করে ও আমার জন্য কিছু নিয়ে এসেছে। ফুলসজ্জার আংটিটা সে তো সবাই দেয়, কিন্তু রীতিমতো একটা বড় গিফট প্যাকেট। জীবনে প্রথমবার ভীষণ এক্সাইটমেন্টের সাথে দিদিকে ফোন করলাম, জানানোর জন্য ও আমার জন্য সারপ্রাইজ এনেছে। দিদি প্রায় বলে, জামাইবাবু দিদির জন্য এটা আনে সেটা আনে, আমি বলতে পারি না। তাই বলে দিদিকে আমার হিংসে হয় না, একটু দুঃখ হয় আর কি আমার নিজের স্বামীর ওপরে। ওকে আমার জন্যে সামান্য কিছু উপহার হাতে করে আনতে পারে না? মাস গেলে কত লক্ষ টাকা করে মাইনে পায়, বাড়িতে পাঠায়, আমাকেও এখানে রানীর মতো রেখেছে, তবু ওই সামান্য একটা ফুলের তোড়াও তো গিফট। গিফটের প্যাকেটটা খুলবো ভাবলাম ভিডিও কলটা করি, ভাগ্যিস নেটে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল,
ভিডিও কলে আমি কিছু দেখতে পাইনি। খুলেই দেখি একটা কৃত্রিম লিঙ্গ সামনাসামনি, একটা না দুটো, একটা লাল শ্বেতাঙ্গ বেশ বড় এবং মোটা, আরেকটা ঠিক লিঙ্গ না, তবে সেটা ভাইব্রেট, হয়তো উত্তেজিত করার জন্য। প্রয়োজনে এটা আমি আর ভাবতে পারলাম না। আমাদের দুইজনের মধ্যে এইরকম একটা অদ্ভুত জিনিসের প্রয়োজন আছে কি? আমার জন্য এই উপহার কেন? তবে কি ওর অবর্তমানে নতুন কোনো খেলনা আমাকে উপহার দিয়েছে ও, যাতে আমাকে পরীক্ষা করতে পারে? ভাইব্রেটার গোপন গহ্বরে কিছুক্ষণ রাখতেই শক্ত হয়ে ফুলে ওঠে সেটা, আর তাতেই আমি নিজের রসের ধারায় ভিজে চপচপ করব। তখন ওই শ্বেতাঙ্গ যন্ত্রটা কসরত করে আমার শরীরের ভেতরে প্রবেশ করাতে হবে। মজা লাগবে কি আমার আদেও? নিজেকেই নিজের হাতে স্বর্গসুখ দেওয়া। কিন্তু এই কাজটা রীতিমতো আমি চালাতে থাকি। বলে না, খাবার সামনে পেলে কুকুরের জিভ তো বেরোবেই। আমারও ঠিক তাই হয়। প্রথম কদিন আমার স্বামীকে আমি ঘৃণার চোখে দেখতে শুরু করলাম। আমাকে এইরকম অদ্ভুত একটা যন্ত্র উপহার দিয়ে সে কি প্রমাণ করতে চেয়েছে? আমার আর সময় নেই, এটা দিয়ে নিজের শরীরের চাহিদা মেটাও। আমি কি এতই ফেলনা, নাকি আমার জায়গায় অন্য কেউ তার জীবনে এসেছে? রক্ত প্রবাহ ক্রমাগত বাড়তে থাকে আমার শরীরে। মন চাইছে ওই শ্বেতাঙ্গ লিঙ্গের ধারণকারী কোনো পুরুষ মানুষ যদি আমার কাছে সত্যি সত্যি আসতো আর নিজেই লিঙ্গ গভীরে ঢুকিয়ে জোরে জোরে আমার শরীরের সমস্ত রসের ধারা সুধা মেটাতো। 7 দিনের জন্য অফিসের কাজে শহর থেকে অন্য শহরে গিয়েছিল, আর যাওয়ার আগেই এমন একটা অদ্ভুত উপহার। ঠোঁটের কোণায় হেসে বলেছিল, তোমার এটা লাগবে। 7 দিন পরে আমাকে ফোন করে বলে, আমিই বলি দিল্টো ব্যবহারের কথা। আমার ওপর অভিমানের বদলে সে খুব খুশি হয়। তবে ওকে কি করে আমি বলি আমার মানসপটে যে অন্য একটি পুরুষ মানুষ কল্পনার জন্ম নিয়েছে? আমাকে অবাক করে দেয় ও, হো হো করে হাসে, বলে, তোমার জন্যই তো নিয়ে এসেছি। তবে বিভিন্ন কালারের আছে, যদি বলো সেটাও এনে দিই। আমি অবাক হয়ে যাই। আমাদের দেশে তো এরকম কথা কোনো স্বামী তার স্ত্রীকে জানায় না, আর জানালেও সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সম্পর্কের বাইরে কি যৌনতা ছাড়া আর কিছুই থাকতে নেই? আমার দেহের ক্ষুধা মেটানোর জন্যে আমাকে যন্ত্র দিয়েও যেন ছোট বাচ্চা দুঃখ পেয়ে কান্না করছে, তার হাতে একটা ললিপপ দিয়ে তাকে সান্ত্বনা করার মতো অবস্থা। ও আমার কাছে পৃথিবীর সেরা সঙ্গী, কারণ ওর কাছে আমি নিজের আদিমতা আবিষ্কার করেছি, নিজের শরীরকে বুঝতে শিখেছি। সত্যিকারের ওই শ্বেতাঙ্গ লিঙ্গগুলো দেখতে কেমন আমি বলতে পারবো না, কিন্তু ও আমার কাছে পরশমণির মতো। আমি খানিকক্ষণ চুপ করে থাকি। আমাদের মধ্যে ইদানিং আর কোনো রকমের সম্পর্ক হয় না। ওকে আমি কথাটা খুলে বলার চেষ্টা করি, কিন্তু ও হেয়ালি করে, শুধু বলে, তোমাকে কামুক অন্তর্বাস পড়লে খুব দারুণ লাগে। আমি সত্যিই বুঝতে পারি না, ওর ইচ্ছে মতো আমি তাই ব্যবহার করি। তবুও একদিন ও আমাকে বলল উইকেন্ডে ও আমাকে বেড়াতে নিয়ে যাবে। আমরা শুক্র, শনি এবং রবিবার সেখানে থাকব। রবিবার রাতের ফ্লাইটে আবার ফিরে আসব। আমি খুব আনন্দিত হই। হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই ও আমাকে আলাপ করিয়ে দেয় ওরই আরেকজন কলিগের সাথে। সেও তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে গিয়েছে, খুব সুন্দর এবং ইয়ং। ওই মেয়েটির বয়স আমার মতোই, এই 25 কি 26 হবে। আমি আমার স্বামীর দিকে প্রশ্নবোধক দৃষ্টি করে জিজ্ঞাসা করতে চেষ্টা করি, এটা কেন? আমি কিছু বলার আগেই সে হেসে বলে, সারপ্রাইজ। সবসময় হোটেলে একা থাকো, ভাবলাম 2 বন্ধু মিলে একসঙ্গে যাই। বাই দ্য ওয়ে, আলাপ করিয়ে দিই, আমার ক্লাসমেট। ছোটবেলায় একই সাথে ডন বক্সতে আমরা পড়াশোনা করতাম, তারপর একইভাবে এই চাকরিতেও বিদেশে আসা।
তবে ও বিয়ে করেছে আমার বিয়ে করার বছর খানেক আগে, আর আমি পরে। এইটাই যা। আর এসব কথা বলবি না, বৌদির সাথে আলাপ করাবি। বৌদি, আমার নাম রনি, আর মিট মাই ওয়াইফ ঈশিতা। নমস্কার। নমস্কার টমস্কার এখন চলে না ভাই, হাই হ্যালোতেই কাজ সারতে হয়। কত নম্বর রুমে উঠলে? 105। তোরা? আরে আমরা তো 107। ভালোই হলো, সামনাসামনি বেশ একটু গল্প করা যাবে। আমার খুব বিরক্তি লাগছিল। কোথায় নিভৃতে আমার স্বামীর সাথে সময় কাটাতে এসেছি, জায়গাটায় ঘুরবো ফিরবো তা না। প্যাকিং বাক্সে যখন আমাদের জামা কাপড় প্যাক করছি, তখন দেখেছিলাম এক ফাঁকে আমার স্বামী ওই ডিলটো আর ওই শ্বেতাঙ্গ লিঙ্গটাকে ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছিল। আমার অবাক লেগেছিল। আমাকে পাশে বসিয়ে দিয়ে ওরা নিজেদের মধ্যে ইংরেজি ভাষায় অনেক কথাবার্তা আলোচনা করল। কথাগুলো শুনতে শুনতে আমার দুই কান কেমন যেন ঝালাপালা হয়ে যাচ্ছিল। বেশিরভাগ কথাই অশ্লীল এবং অশ্রাব্য। বন্ধুর বউটি দেখতে বেশ সুন্দরী। বিকেলবেলা আমার হোটেল রুমেই মদের আসর বসানো হলো, গান চালানো হলো ইংলিশে। আমার মনে হলো আমাকে দেখে ওরা তিনজনে বেশ অন্তরঙ্গ হয়েছে, হাসাহাসি করছে। আমার একটু বিরক্তি লাগলো। আমি জিজ্ঞাসা করতেই মেয়েটি ইংরেজিতে আমাকে বলল, ওরা দুইজন ছেলেরা একটু পরস্পরের সঙ্গে বিজনেসের বিষয়ে আলোচনা করছে। আমি কথাটা বুঝতে পারলাম ঠিকই, তবে পাল্টা ইংলিশে উত্তর দিতে পারলাম না বলে নিজেকে ভীষণ কুণ্ঠিত মনে হচ্ছিল। আমার দেশে আমার মাতৃভাষায় আমি MA করেছি, বিএ পাশ করে আগে বিএড করেছি, তারপরে MA, অথচ এই ইংরেজি ভাষার উত্তর আমি দিতে পারলাম না। আজও আমরা এদের কাছে পরাধীন হয়ে আছি। আমাদের মাতৃভাষাকে এরা গুরুত্ব দিতে পারল না, কিন্তু এদের ভাষাকে আমরা সর্বপৃথিবীময় মাথায় করে রেখেছি। কি আছে এদের ভাষায় যা আঞ্চলিক আমাদের ব্যবহার করা সব ভাষাতে নেই? এরাই কি পৃথিবীর সর্বেসর্বা নাকি? তবে এইসব প্রশ্নের উত্তর এখন আমার মন মস্তিষ্ককে বেশি উত্তেজিত করছে না, যতটা বেশি উত্তেজিত হচ্ছে ওদের আড্ডায় সামিল হওয়া এই মেয়েটি। একে একে বেশ কটা পেগ খাওয়ার পর আমার আর ভালো লাগলো না। মনে হলো আমি এবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি, কারণ আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল তখন। জীবনে কোনোদিন মদ খাওয়ার অভ্যাস নেই তো। বিছানায় এসে শোয়ার পর বুঝতে পারলাম কে যেন আমাকে প্রায় বিবশনা করল। ব্রা এবং প্যান্টিটা ছেড়ে ফেলল সে। আটো সাটো আজকে ড্রেসটা ছিল আমার। অন্তর্বাস খুলতেই ভালো লাগলো বেশ। নিজেকে সম্পূর্ণ বিবস্ত্র করেছি। নিজেকেই নিজের যেন খুবলে খেতে ইচ্ছে করছে। বুঝতে পারলাম আমার গোপন গহ্বর কুঞ্জে কে যেন ঠোঁট চেপে ধরেছে, আর তার দুষ্টু হাত দুটো আমার বুকে। এরই মধ্যে বুঝতে পারলাম আর একটা পুরুষের ছোঁয়া, তার স্রোত বইয়ে চলেছে আমার শরীরে। এখন একটা জীব নয়, দুটো জীব স্বাদ নিচ্ছে আমার জনির। একটু পরেই চুমায় চুমায় ভরিয়ে দিচ্ছে আমার সম্পূর্ণ শরীরটা। এখন আমার বুকের ওপরে দুটো হাত নয়, আরও দুটো হাতের প্রেসার রয়েছে। তবে ঘুমের ঘোরটা এমনই রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার অনুমানে মনে হচ্ছে দুইজন পুরুষ একযোগেই বিবস্ত্র। ছেলেটার লিঙ্গ ডিলডোর চেয়ে ছোট না একটু? অবাক হলাম আমি নিজের অনুভূতিতেই। এক সময় আমার বৌদির কাছে এগুলো শুনেছিলাম। মোবাইলে বৌদি আমাকে ভিডিওও দেখিয়েছিল। দেখে বিরাট অশ্লীল এবং অশ্রাব্য লেগেছিল, কিন্তু এই মুহূর্তে আমার সাথে ঠিক কি হচ্ছে? আগে যতটা ঘৃণা করছিলাম নিজেকে, এখন তার থেকেও বেশি খারাপ লাগতে শুরু করলো। এরপরে আমি বুঝতে পারলাম আমার নিম্নদেশের দুই জায়গাতেই অসম্ভব রকমের লেহন। তবে এটা বুঝতে পারছি আমার শরীরের উত্তেজনা একটু একটু করে প্রশমিত করা হচ্ছে। মানসিকভাবে চরম উত্তেজনাকর কিছু একটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে।
যার ফলে আমার মুখ থেকে ইচ্ছে না সত্ত্বেও শব্দ বেরিয়ে আসছে মিলিত হবার। আমাকে ওই রকম ঘোরের ভেতরেই কে যেন কোলে নিয়ে আমার শরীরের ভেতরে প্রবেশ করালো তার শরীরের সম্পূর্ণ সত্তা। আরেকজন আমার কানের লতিতে ডিপ ঠেকিয়ে রেখেছে, আর কেউ যেন আমার বুকে, কেউ আবার আমার নাভি দেশে। ওফ, দারুণ সেই অনুভূতি। ভেতর থেকে কামার্ত গোঙানি বেরিয়ে আসছে আমার। শেষ পর্যন্ত ওরা কি আমাকে কুকুর বানিয়ে ছাড়লো? একটা সময় শরীরের সম্পূর্ণটা আমি উজাড় করে দিলাম। কামদেব শ্বেতাঙ্গ মেয়েটাকে ষাঁড়ের মতো করে রেখেছে। আমার মনে প্রবল ঈর্ষা জাগছে। তবে হে বাস্তব না স্বপ্ন বুঝে ওঠার মতো অবস্থায় আমি নেই। খুব ভোরে যখন আমার জ্ঞানটা ভাঙল, বুঝতে পারলাম আমার স্তর, নিতম্ব আর জনিদেশ রক্তিম বর্ণ ধারণ করেছে। সম্বিত ফিরে পেলাম। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সেখানে। আমার ভেতরে ফ্যান্টাসি ছিল বলেই বোধহয় আজকের এই যুগলবন্দি খেলা আমার সাথে খেলেছে এরা। আমার স্বামীর বন্ধুর শরীরের স্বাদ কি আমি আদৌ পেয়েছি? মনে তৃপ্তি নেই, একটা সন্দেহ জেগেছে। তবে ঠোঁটে স্মিত হাসি আমি। আমার ওই অস্পষ্ট চোখের দৃষ্টির সামনে আমার স্বামীর বন্ধুর ওই স্ত্রীর, ওর জনির গহীনের স্বাদ নিচ্ছিল আর কেউ না, হয়তো আমার স্বামী। আর আমার ওপরে যেই অভিব্যক্তিতে মিলনের তৃপ্তি স্পষ্ট করেছিল, সে আসলে ওর বন্ধু। পার্থক্য শুধু একটাই, আমার স্বামীর ভালোবাসায় ছিল একটা আন্তরিকতার স্পর্শ, আর এই ছেলেটির ভালোবাসায়, যে আমার নিতম্বের খাঁজ গলিয়ে আমাকে সম্পূর্ণভাবে স্পর্শ করে আমাকে উজাড় করতে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় আমাকে মুচড়ে দিয়ে গেছে। তবে আমি জানতাম এই একই ঘটনা আমার সাথে আবার পুনরাবৃত্তি ঘটবে। আমার স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বললেন সবটাই নাকি আমার মনের ভুল। সেই দিন হোটেলের রুমে কেউ ছিল না, সে আর আমি ছাড়া। তবে আমার কিছুতেই বিশ্বাস হয় না। আমাদের জনি এবং জনিতার সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা। বেশিরভাগ অনেকেই পার্থক্যটা বোঝে না। যৌন স্বাস্থ্যে বহুমাত্রিক ভূমিকা রাখে আমাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণতা। যোনি শরীরের বাকি অংশের চেয়ে বেশি অম্লীয় হয়। আপাত দৃষ্টিতে স্বাস্থ্যকর মনে হয় না, তবুও শরীরের এই অংশের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে অম্লীয় যোনি পরিবেশ খুব বেশি দরকার। অম্লীয় পরিবেশ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, নিয়ন্ত্রণ করে। স্বামীর সাথে যখন আমি থাকি, একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ ভ্যাজাইনোসিসের ঝুঁকি বৃদ্ধি করে। মনোপোজের পরে প্রাকৃতিকভাবে আরও ক্ষরীয় হয়, ফলে আরও বেশি ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা থাকে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, ঈষৎ উষ্ণ জল পান করতে হয়, পরিষ্কার করতে হয় যোনিদ্বারের বহিরংশ। আমি জানি সবটাই। আমি আমার স্বামীকে বলেছিলাম, আমার যখন প্রথম মনোপাস হয় তখন ডক্টর আমাকে বলেছিলেন আমার শরীরের ভেতরে, মানে আমার জরায়ুতে একটু অসুবিধে আছে, সেখানে খুব সংক্রমণ হয়। তাই আমার স্বামী যখনই আমার কাছে আসতো পরিষ্কার হয়ে আসতো আর প্রোটেকশন নিয়ে থাকতো। কিন্তু গত রাতে যে ধর্ষণ ক্রিয়া আমার শরীরের ওপরে ওরা করেছে সেটা সম্পূর্ণ অপরিষ্কারভাবে, বিশেষ করে জিহ্বা এবং লালার স্পর্শ, সেটা মারাত্মকভাবে ক্ষতি করেছে আমার শরীরের ভেতরে। ক্লিটোরিয়াসকে শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে আলাদা মনে করা হয়। মনে হয় এটা কেবল যৌন সুখের জন্য, কিন্তু এটা স্নায়ুর কাজ নির্বাহ করে, রক্তনালীর কাজ সম্পাদন করে। একটা শীর্ণ থেকে এর দ্বিগুণ স্নায়ু সমাপ্তিতে সাহায্য করে এটা। যদিও আমরা ক্লিটোরিসকে অনেক ছোট মনে করি, কিন্তু আমাদের জানা এবং দেখার বাইরেও এর একটা কাজ আছে। ক্লিটোরিসের শারীরবিদ্যা অনেকটা হিম শৈলীর মতো। আমরা কেবল বাইরের ক্ষুদ্র অংশই দেখতে পারি, কিন্তু এতে পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা আরও অংশ আছে। যদিও দৃশ্যমান সেই অংশ সাধারণত খুব ছোট,
ক্লিটোরিস ত্বকের নিচে 2 বাহু প্রসারিত করে। আশ্চর্যজনকভাবে দীর্ঘ পরিমাপ করলে দেখা যাবে এর দৈর্ঘ্য 5 থেকে 9 সেন্টিমিটার। এখানে লুকায়িত ত্বকের নিচে আরও 2টো অভ্যন্তরীণ বাল্ব আছে, যারা ক্লিটোরিসের বাকি অংশের পূর্ণতা দেয়, এবং বাল্বগুলি ওপর থেকে নিচের দিকে প্রসারিত হয়, দৈর্ঘ্যে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার হয়। একে অবহেলা করলে চলবে না। নারীর শরীরবিদ্যাকে এই নিয়ে আরও বিস্তারিত করতে হবে। নিজেকেই নিজে আয়না ব্যবহার করে জানতে হবে, পরিচিত হতে হবে এবং স্বাভাবিক হতে হবে। এর অস্বাভাবিকতা বা রং জীবনের পক্ষে ঝুঁকিদায়ক হতে পারে। আমার শরীরের মধ্যে এখন অসহ্য একটা যন্ত্রণা। স্বামীকে বললে একজন ডক্টরের কাছে তিনি আমাকে নিয়ে গেলেন। তিনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র লিখে দিলেন এবং বলে দিলেন গরম জল ব্যবহার করতে। যোনি নলের আকৃতি প্রতিসম বা কোনো পরিচিত জ্যামিতিক আকারের মতো নয়। বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত। সহবাসের বেশিরভাগ সময় আমি অস্বাভাবিক রকম বোধ করতাম। আমি জানতাম এই বুঝি আমার কোনো প্রবলেম হবে। আমার স্বামী আমাকে আদিমতা শিখিয়েছে, বেদনাদায়ক সহবাস ভুলিয়ে দিয়ে আমাকে সুখ ও শান্তি দিয়েছে। কিন্তু তার মানে এই নয় আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে তার বন্ধুর সাথে সে আমাকে বাধ্য করবে। ডক্টরের কাছ থেকে ফিরে এসে মনটা ভারী বিষণ্ণ হয়েছিল। আমি জানতাম কিছু একটা হয়েছে আমার সঙ্গে। ডক্টর আমাকে টেস্ট করে বললেন সবটা নাকি আমার ইচ্ছেতেই হয়েছে। আমার শরীরে জোর জবরদস্তি করার কোনো চিহ্ন মাত্র নেই, থাকবে না। কারণ কোথাও কোনো দাঁতের চিহ্ন নেই, দাগের চিহ্ন নেই, কামড়ের চিহ্ন নেই। অথচ আমি রিয়েলাইজ করতে পারছি 100% ভাবে আমার ওপরে টর্চার করা হয়েছে। বেশি দিন ভাবতে হলো না, কয়েকটা দিন মাত্র। আমার হাজবেন্ড বললেন অফিসের কোন এক কলিগ ওনাকে নেমন্ত্রণ করেছেন, ওনার স্ত্রীর জন্মদিন। মনে মনে এই দিনটার আশাতেই ছিলাম। আমি সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যখন আমার হাজবেন্ডের সামনে এসে দাঁড়ালাম, তার চক্ষু দুটো বিস্ফারিত হয়ে গেল। আমাকে বলল দারুণ সেক্সি লাগছে। বললাম থ্যাঙ্কস, চলো দেরি হয়ে যাচ্ছে। গাড়ি করে বেরিয়ে দেখলাম সে একটা ফোন করলো, আর কথা শুনে মনে হলো রনিকে ফোন করেছে, মানে ওর বন্ধুকে। আমি তো এই দিনটার অপেক্ষাতেই রয়েছি। অফিসে সেই কলিগের সঙ্গে দেখা করে বুঝতে পারলাম এ রনি নয়, অন্য কেউ। আমাদের গাড়িতেই পিক আপ করে পৌঁছে গেলাম সেইখানে। অনেকে রয়েছে সেখানে উপস্থিত। একটা বিরাট বড় পার্টি অ্যারেঞ্জ রয়েছে, সত্যিই বার্থডে পার্টি। প্রত্যেকটা নারী সেখানে অসামান্য সুন্দরী। বসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমি লক্ষ্য করছিলাম সম্রাটের দিকে। ওর চোখ দুটো দারুণভাবে জ্বলে উঠল। এরপরে এলো শ্যাম্পেন। প্রথমে ইগনোর করলেও বুঝতে পারলাম আমাকে খেতেই হবে। তবে আজ আমি কম খাবো, আমাকে আমার সেন্সে বজায় থাকতে হবে। কিন্তু না, প্রথম শ্যাম্পেনটা শেষ করার পরপরই মাথাটা ঠিক আগের দিনের মতোই ঝিমঝিম করতে শুরু করলো। আর আমি আবার অনুভব করলাম আমার শরীরের ওপরে আমার স্বামী ছাড়া বা ব্যবহার করা সেই ডিলডো ছাড়া অন্য কিছুর অস্তিত্ব। আর আজকে যিনি আমার ওপরে বিরাজমান, তিনি আমার স্বামী বা স্বামীর বন্ধুর থেকে শরীরে অনেকটাই ভারী, এবং তার পুরুষসত্তা ওদের দুইজনের থেকে অনেকটাই ছোট। তবে রক্ষে তিনি ওনার জীবনিসৃত লালা আমার শরীরে ব্যবহার করেননি, আর বোধহয় প্রোটেকশন নিয়েছিলেন। পরের দিন যখন ঘুম ভাঙল, নিজেকে আবিষ্কার করলাম আমারই ঘরে। হাজবেন্ড বললেন অতিরিক্ত পরিমাণে নেশা করেছিলাম, তাই আমার নাকি সেন্সলেস হয়ে গিয়েছিল। আমি বললাম আমার শরীরে অসহ্য একটা যন্ত্রণা হচ্ছে, আমি ডক্টরের কাছে যাব। প্রথমে আমার স্বামী ঘাবড়ে গেলেন, তারপর ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিলেন। নিজে গেলেন আমাকে নিয়ে। ডক্টরের সাথে একান্তে কথা বলার এতটুকু সুযোগ আমি পেলাম না, কারণ প্রত্যেক জায়গায় সে আমার সঙ্গে সঙ্গে থাকলো। এমন জায়গায় বন্দিনী হয়ে পড়েছি যেখান থেকে বেরোনোরও কোনো উপায় নেই। নিজের চেনা পরিচিত শহর হলেও না হয় একটা কথা ছিল। আমার বাড়িতে যে মেয়েট কাজ করতে আসতো, অ্যামেলি, সেই মেয়েটা খুব ভালো।
বয়স প্রায় 40-45-এর ঊর্ধ্বে। ওর কাছে ওর কথাতে বুঝেছি শহরের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট গ্রামে ওরা থাকে। এমিলির বাবা অনেক ছোটবেলাতে মারা গেছে। 3 ভাইকে বড় করতে করতেই এমিলির নিজের আর বিয়ে বা সংসার করে ওঠা হয়নি। এখন ভাইদের বিয়ে দিয়েছে, তাদের ছেলেপুলে আছে, ওদেরকেই মানুষ করতে এমিলি বিরাট সুখী। ভাবতেও অবাক লাগে মেয়েরা কত কি না পারে। এমিলির কাছ থেকে একদিন জানতে পারলাম বিয়ে হওয়ার আগে আমার হাজবেন্ড এরকম বাড়িতে টুকটাক বন্ধু বান্ধব আনত। পার্টি নাকি লেগেই থাকতো 12 মাস। আর এই পার্টিতে, রাত জাগা পার্টিতে, বাইরের মেয়ে ছেলেও নাকি আসতো। একটা মেয়ে ছেলের সাথে সবাই মিলে ফুর্তি করে কাটাতো। অফিসের বসও নাকি মাঝে মাঝে আসতেন। আর তার পরপরই আমার হাজবেন্ডের চাকরির কাজে ইনক্রিমেন্ট হতো, তার পদোন্নতি ঘটত। আমার কাছে বিষয়টা একটু একটু করে এবার পরিষ্কার হচ্ছে। প্রথম দিন সম্বন্ধ দেখতে যেদিন ওরা আমার পৈতৃক নিবাসে গিয়ে হাজির হয়, আমাকে দেখেই পছন্দ করে ফেলেছিল সম্রাট। আমাদেরকে একান্ত নিভৃত্তে কিছুক্ষণ কথা বলতে দেওয়ার সুযোগ করা হয়েছিল। আমাকে সম্রাট ডিরেক্টলি বলেছিল, আর ইউ ভার্জিন? আমি তখন হাসি মুখে পাল্টা ওকেও জিজ্ঞেস করছিলাম, আপনি ভার্জিন তো? আমি যদি হই? হেসে উঠেছিল সে, বলেছিল, ছেলেরা আবার ভার্জিন হয় নাকি? আমি বলেছিলাম, খুব হয়, ছেলেরাও ভার্জিন হয়। যেই ছেলে যেই মেয়েকে প্রথম কাছে পাবে, মেয়েটার কাছে তার শরীরের সম্পূর্ণ স্বাদ আস্বাদের গ্রহণের পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি নিজেকে আর ঠিক রাখতে পারবে না। যত্রতত্র চুম্বন করবে আর খুব শিগগিরই সঙ্গমে লিপ্ত হতে চাইবে, কারণ তার কাছে সঙ্গম জিনিসটা তখনও আবিষ্কার হয়নি। এই প্রেমিকার মাধ্যমে আবিষ্কার হতে শুরু করেছে। সে তাড়াহুড়ো করবে সব কাজে, চট জলদি করবে, ধীরে ধীরে সইয়ে সইয়ে পারবে না। সম্রাট আমার কথা শুনে বলেছিল, এক্সপিরিয়েন্স আছে তো দারুণ। কথাটা গায়ে লেগেছিল আমার ভীষণভাবে। বলেছিলাম, কেন? আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকতে পারে আমাদের থাকতে দোষ কি? সবসময় আমরা পিওর থাকবো আর আপনারা চষে বেড়াবেন ফাঁকা মাঠে, তা তো হয় না। কোনো এক্সপিরিয়েন্স শরীর দিয়ে নেই, সবটাই পুঁথিগত বিদ্যা, বই পড়ে শিখেছি। তুমি এসব বিষয়ে বই পড়ো নাকি? না পড়ার কি আছে? প্রত্যেকটা নারীর অধিকার আছে তার নিজের শরীর সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানার, পুঙ্খানুপুঙ্খভাবে জানার, আপনাদের থেকে বেশি। নারী কেন, পুরুষ সম্পর্কেও। তার মানে এই নয় যে আমি বিছানায় আপনার সাথে একাত্ম হতে পারবো না, বা আমি আগে কারো সঙ্গে শুয়েছি। এরকম মেন্টালিটিটা একটু মাথা থেকে বদলান। আপনি তো শিক্ষিত, বিদেশে চাকরি করেন। সেই দিন সম্রাট আমার কথা শুনে কোনো উত্তর দিতে পারেনি, হাঁ করে তাকিয়েছিল। একদিন ইচ্ছে করেই স্বামীকে বললাম, একটা পার্টি করো না, সামনে আমাদের বিবাহবার্ষিকী আসছে, শহরে তোমার বন্ধু বান্ধবদের বলে। প্রথমে আমার কথা একটু অবাক হয়ে গিয়েও পরে সে রাজি হয়ে যায়। আমিও রাজি হয়ে যাই। এমিলিকে পাঠিয়েছি অনেকক্ষণ আগে একটু শপিং করতে। সম্রাট আমাকে সংসার চালানোর পর যেই টাকাটা দিত, সেই টাকাটা আমি গুছিয়ে জমাতাম নির্দিষ্ট একটা জায়গায়। কখন টাকা কোন কাজে লাগে, টাকা হলো লক্ষ্মী জিনিস। পার্টির অ্যারেঞ্জ করে ফেলেছি, দেশীয় রান্না করেছি অনেকগুলো। হ্যাঁ, বৌদি ভাই আমাকে অনেক রান্না শিখিয়েছিলেন। সবাই এক এক করে আসতে শুরু করেছে। বসও এসেছে, তার মুখে এক গাল চওড়া হাসি। এসেই আমাকে ইংলিশে যা বললেন সেটা হলো এই, আমার জন্য সম্রাটের পদোন্নতি ঘটেছে। আগামীকাল থেকে সে একটা বড় আসন জয় করতে চলেছে, সিইও হবে। আমি তো অবাক, এত শিগগিরই এতটা ইনক্রিমেন্ট, এত চট জলদি। ভ্রুকুচকে কথাটা যেই বললাম, তাও আবার ইংলিশে, সম্রাট জল খাওয়ার জন্য রান্নাঘরে ছুটল। বুঝলাম ওষুধে কাজ হচ্ছে। আমার প্রতিবেশীরা আমার সঙ্গে যেভাবে ইংলিশে কথা বলতো, আর এমিলি আমাকে যতটা সাহায্য করেছে, ওর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এখন আমার কাছে ইংলিশ স্পোকেনে কোনো প্রবলেম হয় না। আমি বুঝতেও পারি, বলতেও পারি, তবে হয়তো কিছুটা ভুল বলি, কিন্তু বলি, আর যেটা বলি ওরা বুঝে যায়।
আমরাও বাংলা ভাষা চটজলদি চলতি ভাষায় কথা বলার সময় অত দাড়ি কমা মেনটেন করে চলতে পারি না। আমরা যখন বাংলাতে কথা বলি পাতি ভাষায় বলি, ইংলিশটাও ঠিক পাতিভাবেই বলার মতো আয়ত্ত করতে পেরেছি। ইন্টারনেট তো আছে আমাকে হেল্প করার জন্য। পার্টিতে একটা বিরাট বড় কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল সম্রাট, আর আমি জানতাম কেকের পরে আসবে শ্যাম্পেন, আর এই শ্যাম্পেনের মধ্যেই থাকবে ওর নিজের অফিসের কাজের ইনক্রিমেন্টের যাবতীয় ওষুধ। তবে সেই দিন শ্যাম্পেনটা আমি নিজের হাতে সবাইকে পরিবেশন করি, আমি এক ঢোকও খাই না। পার্টি যখন শেষ হয় তখন এক এক করে সবাই চলে যায়। এখানে এসে সম্রাটের যে কটা বন্ধুর সাথে আমার আলাপ পরিচয় হয়েছে প্রত্যেকেই এসেছে সস্ত্রীক, কেউ আবার সন্তান নিয়ে, আবার বাড়িও চলে গেছে। তবে সেই বন্ধুটি মানে রনি, তার সদ্য বিবাহিতা স্ত্রী না, তার 1 বছর আগের বিয়ে করা স্ত্রীকে নিয়ে কিন্তু পার্টিতে আসেনি, একা এসেছিল। আর একা এসেছে বলেই আমার তুরুপের তাস চালতে সুবিধা হয়েছে। এখন আমি যেখানে বসে রয়েছি সেটা আমার বেসমেন্ট, মানে আমার এই 1 তলা বাড়ির ঠিক মাটির নিচে। সিঁড়ি ভেঙে অনেকটা ভেতরে গিয়ে একটা গোপন ঘর রয়েছে। এমিলি এই ঘর আবিষ্কার করতে আমায় সাহায্য করেছে। সম্রাট 7 দিনের জন্য যখন শহরের বাইরে গিয়েছিল তখন এমিলির সঙ্গে ঠিক করলাম গোটা ঘরটা পরিষ্কার করব। হঠাৎ করে কার্পেটের নিচে একটা অদ্ভুত কাঠের দরজার আবিষ্কার করি আমরা। দরজা খুলে সিঁড়ি দিয়ে যখন ভেতরে ঢুকি, বেসমেন্টের মতো একটা ছোট্ট খুপড়ির ঘর। এখানে আলো বাতাস নেই, অসম্ভব ঠান্ডা ঘরটা। তবে নিঃশ্বাস প্রশ্বাস চলাচলের জন্যে দেয়ালের ভেতর থেকেই একটা পাইপ নলের মতো ফিট করে জানলা দিয়ে ওপরে বাইরে বের করা। বেশ সুন্দর ব্যবস্থা। 3 জনকেই এখানে এনে বন্ধ করেছি। ওদের সামনে 2 উড়ু প্রসারিত করে বসে রয়েছি আমি। কখন ওদের জ্ঞান আসবে আর ওরা আমাকে এই নগ্নিকা অবস্থায় পাবে। শ্যাম্পেনের মধ্যে খুব একটা বেশি মেশানো ছিল না। সবার সামনে যখন বুঝতে পারছিলাম এক এক করে ওরা শ্যাম্পেন খেয়ে চৈতন্য হারাচ্ছে, আমি ঠিক ছলে বলে কৌশলে ওদের ঘাড়ের ওপর হাত রেখে আমার বেডরুমে এনে দরজা বন্ধ করে দিয়েছিলাম। পার্টিতে অনেকে ছিল, ওদের কথা কারো মনে নেই। এই এবার জ্ঞান আসছে 3 জনের। এমিলিও চলে আসবে, তবে সবাই চলে আসার আগে কাজটা আমাকে খুব নিখুঁতভাবে শেষ করতে হবে। সম্রাট, সম্রাট বেচারা তাকাতে পারছে না, চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে রয়েছে, মুখটা বাঁধা, তো শব্দ করবে কি? আমার হাতে রয়েছে একটা বড় মাপের কাঁচি। এই কাঁচিটা কিভাবে যেন কলকাতা থেকে আমার কাছে চলে আসে। কাঁচি না, সুপারি কাটার যন্ত্র, একটা তীক্ষ্ণ যন্ত্র। আমার দিদিমা সুপারি খেতেন, ঠাকুমাও খেতেন। 2 জনের মধ্যে খুব মিল ছিল। মৃত্যুর পর আমার দিদিমা একটা ঠাকুমাকে দিয়ে যান, আর ঠাকুমা বিয়ের সময় আমাকে এইটা দেন আশীর্বাদী হিসাবে। ঠাকুমার কাছে আমাকে দেওয়ার মতো আর কিছু ছিল না। এটা কিভাবে আমার ব্যাগের মধ্যে এলো জানি না, তবে এটা এখন আমার অনেক কাজে লাগবে। প্রথমে আমি একটা শিরা কাটলাম, আর কাটার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম সম্রাটের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ওর বসের এখনো জ্ঞান আসেনি, তবে আমায় কাজ তাড়াতাড়ি সারতে হবে। ওনার সম্পূর্ণ অঙ্গটাই যখন কেটে ফেলেছি, উনি পাগলা কুকুরের মতো বাঁধা অবস্থায় চেঁচানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। আর বন্ধুটাকে সম্পূর্ণ অজ্ঞান করতে হয়নি, সে আনা তো, যেই ঘাড়ে হাত দিয়ে বলেছিলাম আমার সাথে বেডরুমে চলো, আমাকে রীতিমতো ভোগ করার জন্য নাচতে নাচতে চলে এসেছিল। আর এখানে এনেই মাথার মধ্যে শক্ত জিনিসের আঘাত করে অজ্ঞান করে দিয়েছি। ওর মুখটা বেঁধে দিয়েছি তবুও সেফটি হিসাবে। ওর অঙ্গটা কাটতে যাবার আগেই আমার দিকে এমন করে তাকালো যেন পারলে আমায় গিলে খায়। সুপারি কাটার জাঁতি আমার হাতে, আর কলবল করে নড়ছে।
তিনটে পুরুষাঙ্গ। অহংকার না এদের প্রচন্ড। এমিলি যখন ঘরে যাবে তখন ওদেরকে খুঁজে পেতে ওর অনেকটা সময় লাগবে। ঘরটায় তালা বন্ধ করে, বেসমেন্টে লক করে, কার্পেটে দিয়ে ঢেকে সেই জায়গাটায় একটা ভারী আলমারি বসিয়ে আমি এসেছি। যখন আমাকেও খুঁজে পাওয়া যাবে না তখন এমিলি নিশ্চয়ই পুলিশকে খবর দেবে, আর পুলিশ এসে যতক্ষণে ওদের বডি আবিষ্কার করছে ততক্ষণ ওরা পগার পার। আজ এমিলিকে পাঠিয়েছিলাম টিকিট কাটার জন্য। ফোনে আগেই বলে রেখেছিলাম এয়ারপোর্টে, কনফার্ম হয়ে গিয়েছি। টিকিটটা হাতেই চলে এসেছে। এখন শুধু দুক্কা দুক্কা বলে মায়ের কাছে পৌঁছাতে পারলে হয়। মা ছাড়া যে কেউ আর আপন হয় না। মাকে বলবো আমার সব কথা। জানি আমি অন্যায় করেছি, কিন্তু যেই প্রবল পাশবিক অত্যাচার আমি নিভৃতে সহ্য করেছি, যেই যৌন লালসা আমার মায়ের একমাত্র মেয়েকে এইভাবে নষ্ট করেছে, সেই লালসাকে সমূলে বিনষ্ট করে আমি স্বাধীন। পুলিশ যদি গন্ধ শুকে শুকে কলকাতায় এসে পৌঁছায় তখন নিশ্চয়ই আমি সারেন্ডার করব, তার আগে নয়। কারণ আমি জানি এই জাতটা এমনই জাত, যতই এদেরকে সভ্যতার পাঠ পড়াও না কেন, তোমার সম্পূর্ণ কথা শুনে বাঁকা ঠোঁট করে তোমাকে শুধু কটূক্তি করবে। খানকি মাগি একটা। এইটাই এরা বলতে জানে। সবই তো শুনলাম, কিন্তু একটা বিবাহিত মেয়েকে ঘরে রেখে যে পুষবো অতটা আর্থিক জোর আমার নেই মনো। যেভাবেই হোক না কেন সমাজের কাছে নষ্টা ওকে হয়ে থাকতেই হবে। যেই মেয়ের জীবনে স্বামী থাকতেও বাপের বাড়ি পড়ে থাকে, সেই মেয়েকে শিক্ষিত সমাজ নষ্ট চোখে ছাড়া ভালো চোখে যে দেখে না গো। এখনো কিছুই যে বদলায়নি আমাদের মানসিকতা, সেটাই তো বদলায়নি। তাহলে কি হবে? কি আর হবে? ছেলেটি আসছে, জানি না কি হবে মেয়েটার ভাগ্যে। তবে বাবা মা হয়ে ওর একটা হিল্লে না করতে পারলে বলছি ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করো না। আসুক আগে, কথাবার্তা বলুক, ভালো লাগলে তবেই না হয়। নষ্ট বিয়ে একবার হয়েছে, দ্বিতীয়বার যে হবে তার তো কোনো। কিন্তু তুমি তো শুনলেই মেয়ে ক্রাইম করে এসেছে। যদি ওকে ধরার জন্য ছেলেটা এখানে আসে, যদি ওকে দেখে চিনতে পেরে যায় বা জানতে পেরে যায়, তুমি ভুল করছো। বিদেশ মানে শুধু একটা দেশ নয়, অনেক জায়গা আছে। যার কথা আমি বলছি সেও বিদেশি, তবে যেখানে আগে ওর বিয়ে দিয়েছিলাম সেইখানকার নয়। তবুও মনটা আমার কু ডাকছে। মা বাবার মন কুটা সবসময় ডাকে মনো। কিন্তু নষ্ট মেয়েকে বিয়ে না দিয়ে তো ঘরে পুষে রাখতে পারবো না। ওই যে তুমি বললে মাগি, এই শব্দটা ওর জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ওর ভালো হলেও ওকে ওটা শুনতে হবে আগে বিবাহিত ছিল বলে। খারাপ হলে তো ওটা শুনেই পৌঁছে মরতে হবে। ওটাই যে ওর ভবিতব্য গো। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।